দখলদার ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ৬০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করেছে, জানাচ্ছে হিজবুল্লাহ। এরপরে জানাবো, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনে বিতর্কিত অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত কানাডার। এদিকে লেবাননে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল, কঠিন হুঁশিয়ারি দিল ইরান। এবারে থাকবে বিদ্রোহের দাপটের মুখে সিরিয়া, আসাদের পাশে থাকার বার্তা হিজবুল্লাহর। আরও রয়েছে, বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শীঘ্রই। এবং সর্বশেষ জানিয়ে দিব, সীমান্তে ভারত বাংলাদেশ গোলাগুলি, নিহত এক। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। ইসরায়েল ৬০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাঈম কাসেম গতকাল বলেছেন, ইসরায়েল এ পর্যন্ত ৬০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গতকাল এক ভাষণে তেল আবিবের বিরুদ্ধে এই অভিযোগ তুলেন তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভাষণ দিলেন হিজবুল্লাহ প্রধান। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহর নিউজ। বক্তৃতার শুরুতে শেখ নাঈম কাসেম বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের বিজয় হিজবুল্লাহ যোদ্ধাদের আত্মত্যাগ এবং অবিচলতার ফলাফল। তিনি বলেন, শহীদদের রক্ত হিজবুল্লাহ যোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে। হিজবুল্লাহর কমান্ড এবং এর নিয়ন্ত্রণ কাঠামো পুনরুদ্ধার করা বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া হিজবুল্লাহ নেতা লেবাননের প্রতিরোধ ও বাস্তুচ্যুতদের উদার সমর্থন দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান। কাসেম আরও জানান, তারা ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর পুনর্নির্মাণের দিকে এগোচ্ছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসনকে কেন্দ্র করে ১ বছরের বেশি সময় ধরে লেবাননের হিজবুল্লাহ সঙ্গেও সংঘাতে জড়া ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। বিচ্ছিন্ন এসব সংঘাত এক পর্যায়ে যুদ্ধে রূপ নেয়। এরপরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। যদিও চুক্তি ঘোষণার সময় নেতানিয়াহু বলেছিলেন, হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না ইসরায়েল। এরপর গত সোমবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহতের খবর পাওয়া যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি, চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তবে আইডিএফের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। চুক্তি অনুযায়ী লেবাননে বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না। এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাবে না। লেবাননে অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলে হামলা চালাতে চায়, সেখানেও প্রতিবন্ধকতা তৈরি করবে হিজবুল্লাহ। এদিকে লেবানন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অন্যদিকে শুরু হয়েছে বিশ্ব পরিস্থিতি, যেটা ভয়াবহ আকার ধারণ করেছে। এমন সময় কঠোর বার্তা দিয়েছেন শেখ নাঈম কাসেম। ইউক্রেনে বিতর্কিত অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত কানাডার। ইউক্রেনে পাঠানোর উদ্দেশ্যে কানাডায় ৩২৪টি মডেলের অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এছাড়া বন্দুকের দোকান থেকে অস্ত্রগুলো সংগ্রহ করার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে কানাডা। গতকাল নারী বিদ্বেষী হামলায় ৩৫তম বার্ষিকী উপলক্ষে এই পদক্ষেপ নিয়েছে কানাডা। খবর এএপি এর। পাবলিক প্রতিরক্ষামন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক সংবাদ সম্মেলনে বলেন, যতটা সম্ভব যাদের আমরা অপ্রীতিকর হামলায় প্রাণ হারিয়েছি তাদের স্মৃতির প্রতি সম্মান দিতে চাই। সেই জন্যই আমরা অস্ত্র নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছি এবং এমন অস্ত্রের সরবরাহ সীমিত করতে চাই যা এই ধরনের ভয়াবহ অপরাধ ঘটাতে ব্যবহৃত হয়। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো যেন কানাডায় আর কোনো সম্প্রদায়, কোনো পরিবার আবার অপ্রীতিকর হামলার শিকার না হয়। তিনি আরো বলেন, একটি শক্তিশালী বার্তা পাঠানো হচ্ছে, যারা এই ধরনের আগ্নেয়াস্ত্র চালাচ্ছে তারা অতি দ্রুত জমা দিন, তা না হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। কানাডায় বন্দুক হামলার ঘটনা যুক্তরাষ্ট্রের তুলনায় কম হলেও সাম্প্রতিক দশকে দেশে বন্দুক হামলা বা সহিংস অস্ত্রের অপরাধ বেশ বেড়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে কানাডায় ১,৪০০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ২০২০ সালে কানাডা ১,৫০০টি মডেলের অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করেছিল। এটি কানাডার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপ্রীতিকর ঘটনা, যেখানে নোভা স্কোয়াটিয়া প্রদেশে ২২ জন নিহত হয়েছিল। তিনি বলেন, আমরা যতটুকু সাহায্য করতে পারব ততটুকু সহায়তা ইউক্রেনের বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। গতকালের ঘোষণার পর কানাডায় ১,০৬৮টির বেশি মডেলের আগ্নেয়াস্ত্র বিক্রি কেন বা আমদানি নিষিদ্ধ হয়ে গেল। ডিফেন্স মন্ত্রী বিল ব্লেয়ার বলেন, অট্রায়া বিক্রেতা এবং গুলি দোকানগুলোর সঙ্গে কাজ করবে যারা এগুলি তাদের স্টকে রেখেছে, যাতে অস্ত্রগুলো কানাডা থেকে বের করে ইউক্রেনের হাতে পৌঁছানো যায়, যেগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্যবহার হবে। লেবাননের সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল, নিন্দা জানালো ইরান। দক্ষিণ লেবাননের একটি অংশে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী।
পরে দেশটির সেনাবাহিনী লেবাননের জনগণকে সেখান থেকে তাড়িয়ে মানচিত্রে লাল লোগো জোন হিসেবে চিহ্নিত করেছে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সেখানে ফিরে না যেতে বলা হয়েছে। এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ইহুদিবাদী শাসকদের সাদা ফসফরাস ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনায় ইরান এই নিন্দা জানায়। খবর মেহের নিউজের। এর আগে গত মার্চে বিশেষজ্ঞরা দাবি করেন ইসরায়েল কৌশলে সাদা ফসফরাস ব্যবহার করে জমিটিকে বসবাসের অযোগ্য করার চেষ্টা করছে। লেবাননের গবেষক আহমাদ বেডাউন এবং পরিবেশবাদী গোষ্ঠী গ্রিন সাউদার্নসের তথ্য অনুসারে 2023 সালে অক্টোবর থেকে বিতর্কিত অস্ত্র ব্যবহার করে 918 হেক্টরের বেশি এলাকায় ইসরায়েলি বাহিনী অন্তত 191টি আক্রমণ চালিয়েছে। মূলত 30 ডিগ্রি সেলসিয়াসের 86 ফারেনহাইট বেশি তাপমাত্রায় অক্সিজেনের সংস্পর্শে এলে সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র জ্বলে ওঠে এবং ফসফরাস অক্সাইডের সঙ্গে মিশ্রিত ঘন সাদা ধোঁয়ার রেখাপাত করে টুকরো টুকরোগুলো তখন জ্বলতে থাকে। ইসরায়েল দাবি করেছে তারা যুদ্ধক্ষেত্রে একটি স্কোয়াক স্ক্রিন তৈরি করতে সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র ব্যবহার করে। তবে অধিকার গোষ্ঠীগুলো বলছে শুধুমাত্র গাজা এবং লেবাননের যুদ্ধক্ষেত্রে নয়, জনবহুল এলাকাতেও এটি ব্যবহার করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিদ্রোহের দাপটের মুখে সিরিয়া, আসাদের পাশে থাকার বার্তা হিজবুল্লাহর। সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে একের পর এক শহরে নিয়ন্ত্রণ হারাচ্ছে বাশার আল আসাদ সরকার। আর এই বাশার আল আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে ইরানপন্থী হিজবুল্লাহ। তবে বিদ্রোহীদের হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন সরকারি বাহিনীর যোদ্ধারা। গত বুধবার সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করেছেন বিদ্রোহীরা। 3 দিনের মাথায় শনিবারের মধ্যে তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে। বিদ্রোহীদের এই দখলটির নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এসটিএস। 1 দশকেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার যুদ্ধে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। এদিকে গতকাল হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাশেম সিরিয়ার বাশার আল সরকারকে অটুট সমর্থন ঘোষণা করেছেন। তিনি সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভূমিকার সমালোচনা করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও বিদ্রোহীরা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। এই আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ সিরিয়ার সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। এইচটিএসকে সাবেক আল কায়দার সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। আলেপ্পো দখল করে এরই মধ্যে গোষ্ঠীটি মধ্যাঞ্চলের হামা শহর হামায় নিয়ন্ত্রণ নিয়েছে। সিরিয়ার মধ্যাঞ্চলের হামা শহরও দখলে নিয়েছে দেশটির বিদ্রোহীরা। শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর বিদ্রোহীরা এই ঘোষণা দেয়। দ্রুততম সময়ে 2 শহর হারিয়ে বড় চাপে পড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্র বাহিনী। এর ফলে মধ্যপ্রাচ্যে সিরিয়ার সংকটকে আরও তীব্র হয়েছে। এমন আবহে যদিও কাশেম উল্লেখ করেননি কিভাবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে শক্তিশালী করার পরিকল্পনা করছে হিজবুল্লাহ। ঐতিহাসিকভাবে দামেস্ককে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা প্রদান করে আসছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শীঘ্রই। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শীঘ্রই। দক্ষিণ এশিয়ার এই দেশটির বন্দর নগরী করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এই ঘোষণা দিয়েছেন। এর ফলে উভয় দেশ এবং দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানিয়েছেন তিনি। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।